সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। তোমরা সরকারি সিদ্ধান্ত ইতিমধ্যে সম্ভবত জেনে গিয়েছো যে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে না, কিন্তু তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তবে আমি আসলে আজকে এমন একটা ক্লাস তোমাদের জন্য উপস্থাপন করতে চলেছি যেটা শুধুমাত্র সপ্তম শ্রেণীতে নয়, অষ্টম, নবম, দশম, অর্থাৎ তোমার ভবিষ্যৎ জীবনে যেখানেই তুমি যাও না কেন, যে পরিবেশেই তুমি থাকো না কেন, লেখাপড়া করতে হলে তোমাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ প্রবন্ধ রচনা করতে হবে। অর্থাৎ তোমাদের যে সামনে যে তোমাদের যে রচনাগুলো বা যে প্রবন্ধগুলো থাকে সেইগুলো তোমাদেরকে লিখতে হবে, এবং অষ্টম শ্রেণীতে উপযোগী যেগুলো রয়েছে সেইগুলো থেকে আমরা তোমাদের কিছু কি করে লিখতে হবে সেগুলো উপকার হবে আমি আশা করি। এটা সেই জন্য আজকে আমি প্রবন্ধ রচনা এই ক্লাসটা তোমাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম। বেশ একটা বন্ধ শেষে আমরা বেশ কয়েকদিন তোমাদের গ্যাপ থাকার পর আমরা আবার আজকে নতুন করে তোমাদের জন্য শুরু করছি। প্রবন্ধ রচনা তোমরা বুঝতে পেরেছো যে আসলে প্রবন্ধ রচনাটা আসলে কি জিনিস। তা প্রবন্ধ সম্পর্কে তোমরা বলতে পারবা, আমি আর এইগুলা গেলাম না ইন ডিটেলস। ইনশাল্লাহ কি করবা সেটা দেখি। প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধ শব্দের অর্থ হলো প্রকৃষ্ট বন্ধন। প্রকৃষ্ট বন্ধন বলতে বিষয়বস্তু ও চিন্তার ধারাবাহিক প্রবন্ধকে বোঝায়, বন্ধনকে বোঝায়। সাহিত্যের একটি অন্যতম শাখা প্রবন্ধ। সাহিত্যে বর্ণনামূলক গদ্যকে প্রবন্ধ বলা হয়। যিনি প্রবন্ধ রচনা করেন তাকে প্রাবন্ধিক বলে। প্রবন্ধে মূলত কোনো বিষয়কে তুলে ধরে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নাতি দীর্ঘ সুবিন্যস্ত গদ্য রচনাকে প্রবন্ধ বলা হয়। এটা অনেকে বলেছেন, অনেক মনীষী, যে নাতি দীর্ঘ মানে অতি দীর্ঘও নয় আবার ছোট নয়, সুবিন্যস্ত গদ্য রচনাকে প্রবন্ধ বলা। এক কথায় কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে লেখক যে নাতি দীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন তাই প্রবন্ধ। প্রবন্ধ আসলে দুই প্রকার, একটা তন্ময় বা বস্তুনিষ্ঠ আর একটা মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ। তা বস্তুনিষ্ঠ তোমরা বুঝতে পেরেছো, যেগুলো হচ্ছে বস্তুকে, যে প্রবন্ধে বিষয়বস্তু ওর প্রাধান্য থাকে তাকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। লেখকের পাণ্ডিত্য জ্ঞানের গভীরতা এখানে ভালোভাবে প্রকাশ পায়। বস্তুনিষ্ঠ প্রবন্ধকে মূলত প্রবন্ধ হিসেবে বিবেচনা করা হয়। বস্তুনিষ্ঠ প্রবন্ধ আবার অনেক রকম হয়ে থাকে, যেমন বিবৃতিমূলক, ব্যাখ্যামূলক, বর্ণনামূলক, বিতর্কমূলক, চিন্তামূলক, তথ্যমূলক, নীতিকথামূলক। প্রবন্ধ রচনার বিভিন্ন অংশ। প্রবন্ধের রচনার ক্ষেত্র তিনটি অংশকে গুরুত্ব দেওয়া হয়, যেমন ভূমিকা, বিষয়বস্তু এবং উপসংহার। প্রবন্ধ রচনার বা লেখার নিয়ম। ভূমিকা একটি রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি বিষয় সম্পর্কে ভূমিকায় যা বলা হবে পুরো প্রবন্ধে তা ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। প্রবন্ধে কোনো কবিতাংশ বা বাণী ব্যবহার করলে অবশ্যই লেখক বা কবির নাম উল্লেখ করতে হবে। ভালো হয় যদি সেটি কোথা থেকে নেওয়া হয়েছে তা উল্লেখ করা যায়। তাহলে দেখো, আমরা কিন্তু প্রবন্ধ অনেক সময় লিখি, কিন্তু আমরা কিন্তু ইন ডিটেলস এগুলো খেয়াল করতাম না। অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না, বেশি বড় হবে না আবার বেশি ছোট হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় এমনভাবে লিখতে হবে। অপ্রয়োজনীয় সংকেত লেখা যাবে না, অবশ্যই বিষয়বস্তু বিষয় সংশ্লিষ্ট সংকেত লিখতে হবে। অবশ্যই চলিত রীতিতে লিখতে হবে, আর বানানের দিকে খুব মনোযোগী হতে হবে। কিন্তু মজার ব্যাপার কি জানো, যে আমরা চেষ্টা করি, আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থী তোমরা রয়েছো, আমরা কিন্তু কখনোই রচনা তোমাদেরকে অল্প শিখতে বলি না। আমরা চেষ্টা করি যে আমাদের রচনাটা, অর্থাৎ অন্যান্য প্রতিষ্ঠানের রচনার চেয়ে আমাদের প্রতিষ্ঠানের রচনাটা কম্পারেটিভলি যেন বেশি হবে, একটু বড় হবে, এবং সেটা প্রাসঙ্গিক হবে। অপ্রাসঙ্গিকভাবে বড় করা যাবে না। প্রবন্ধের বিষয় অনুযায়ী যুক্তি ও তথ্য উপস্থাপন করতে হবে, আর বাস্তবসম্মত বিষয় উপস্থাপন করতে হবে। সহজ ও সাবলীল হতে হবে প্রবন্ধের ভাষা। আর প্রবন্ধ রচনায় একটি বাক্যের সাথে অন্য বাক্যের আন্তবন্ধন এবং একটি অনুচ্ছেদের সাথে পরবর্তী অনুচ্ছেদের সম্পর্ক মসৃণ হতে হবে। প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জনের উপায়। আসলে আমরা এতক্ষণ দেখলাম যে আসলে প্রবন্ধগুলো কেমন হতে হবে, আর এখন আমরা দেখতে পাবো যে প্রবন্ধ রচনায় তুমি কিভাবে দক্ষতা অর্জন করতে পারো। প্রচুর বই পড়তে হবে, কারণ বই পড়লে নতুন শব্দ শেখার সাথে সাথে ভাষার ব্যবহার সম্পর্কে দক্ষতা বাড়তে থাকে। প্রচুর বই না পড়লে কখনোই ভালো লেখার দক্ষতা অর্জন করা যাবে না। পাশাপাশি পত্রিকা, ম্যাগাজিন, গল্পের বই, বিভিন্ন প্রবন্ধ, বাংলা অভিধান ইত্যাদি পড়তে হবে। আসলে কি, যে ওই যে কথা আছে যে তুমি যতই পড়িবে ততই শিখিবে, পড়তে হবে। তুমি একটা প্রবন্ধ লিখবা, হ্যাঁ, তুমি পড়ে সেটাই তো তুমি লিখবা না, ওখান থেকে তোমার একটা জ্ঞান আহরিত হবে, একটা দক্ষতা অর্জিত হবে তোমার। সেই দক্ষতা ব্যবহার করে তুমি একটা লেখার
পারদর্শিতা আসবে তোমার মধ্যে। তোমরা এই যে সপ্তম শ্রেণীর যে একটা শব্দ থেকে কবিতা দেখেছো না, ওটা হয়তো ওরকম করেই তোমাদেরকে ওই কবিতার মধ্যে যেভাবে বলা হয়েছে সেটা করতে হবে। লেখার চর্চা করতে হবে, কোনো কিছু পড়ার সাথে সাথে লিখতে হবে। বেশি বেশি লিখলে সৃজনশীল হওয়া যায়, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ, ফিচার, প্রতিবেদন ইত্যাদি নিয়মিত পাঠ করতে হবে। আর প্রবন্ধ পড়ার সাথে সাথে লিখে ফেলতে হবে। বই থেকে পড়ে সংকেতগুলো খাতায় লিখে রাখতে হবে, সংকেত ভালোভাবে মনে রাখতে হবে, তারপর বুঝে রচনা করতে হবে। তাহলে দেখো, এই হলো মোটামুটি রচনা বা প্রবন্ধের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, বা কি করলে আমরা প্রবন্ধে ভালো হতে পারি বা ভালো করে প্রবন্ধ লিখতে পারি। আসলে একজন শিক্ষার্থীর যদি এই প্রবন্ধ লেখার যোগ্যতা অর্জিত হয়ে যায়, ধরো আমি তোমাদেরকে পঞ্চমে থাকতে শিখিয়েছিলাম যে কি করে একটা রচনা তোমাদের আনসিন যদি পরীক্ষায় পড়ে বসে, তাহলে পরীক্ষার হলে বসেও আমরা সুন্দর করে নিজেরা রচনা তৈরি করে ফেলতে পারি। এটা আমি কিন্তু পঞ্চমে থাকতেই তোমাদেরকে অনেকগুলো রচনা যে ওরকম করে হঠাৎ তোমার সামনে চলে আসলো, যে তুমি যেটা কোনোদিন দেখো নাই, তা সেই রকম যদি যোগ্যতা কোনোদিন তোমার মধ্যে অর্জিত হয়, তাহলে তুমি মনে করবা তোমার স্কিলটা অনেক বেশি ডেভেলপড হয়েছে, তুমি অনেক বেশি দক্ষ হতে পেরেছো, অনেক ভালো লাগা তোমার মধ্যে কাজ করবে যে তুমি যে কোনো পরিবেশ, যে কোনো অবস্থায়, যে কোনো একটা আনসিন বিষয়ের উপরে কিছু লেখবার মতো ক্ষমতা যদি তোমার অর্জিত হয়, সেটা মনে করবে যে তোমার আসলে বাস্তব জীবনে একটা দক্ষতা তোমার অর্জিত হয়েছে। এটা আসলে লিখতে পারলে, অনেকে লেখার গুণ আছে বলতে পারে না, আবার অনেকে বলতে পারে লিখতে পারে না। তবে আজ এটা সঠিক যে যারা বলতে পারে তারা লিখতেও পারে, তবে অনেকে যারা মানে লিখতে পারে কিন্তু বলতে পারে না, এটা ঠিক আছে। তবে আমি মনে করি তোমাদেরকে এইটা করতে পারলে, যদি বলা এবং লেখা যোগ্যতা অর্জিত হয়, তাহলে মনে করবা যে আমরা যে জ্ঞান সাধনার জন্য বা যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আমরা জ্ঞান সাধনা করি, সেই জ্ঞান সাধনার সঠিক পথে তুমি আসো, এটা মনে করতে হবে। কারণ তোমাকে শুধু বই পড়ে পড়ে পুঁথিগত বিদ্যাই তোমাকে মুখস্থ করতে হবে তা কিন্তু নয়। তোমার এখান থেকে নির্যাস নিয়ে তোমাকে জীবনে তোমাকে একটা প্রতিষ্ঠা অর্জন করতে গেলে তোমাকে এমন একটা ক্যাপাসিটি তোমাকে অর্জন করতে হবে, যেখানে তুমি যে কোনো পরিস্থিতিতে তোমার অর্জিত জ্ঞান তুমি কাজে লাগিয়ে তুমি একটা নতুন পরিস্থিতি মোকাবেলা করতে পারবা। তা যাই হোক, এটা হলো আমাদের ব্যাপার। আমরা এখন দেখবো যে সপ্তম শ্রেণীতে আমাদের কি কি রচনাগুলো রয়েছে। তা দেখো, এর মধ্যে অধিকাংশগুলো রচনাগুলোই আমরা প্রথম পর্ব পরীক্ষাতে পড়ে ফেলেছি। প্রথম পর্ব পরীক্ষা ছিল। এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এটা তোমাদের এই পর্ব পরীক্ষার জন্য আছে। তোমরা এই রচনাটা পড়ে ফেলবা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং এইটা যে শুধুমাত্র এই শ্রেণীতেই তোমাদের কাজে লাগবে তা কিন্তু নয়, আরও অন্যান্য যে আমরা ভবিষ্যতের কথা যদি বিবেচনা করতে পারি, যে তোমাদের অষ্টম শ্রেণীতে উঠলেও এইগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তা আমি সেই জন্য তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা চমৎকারভাবে এই রচনাগুলো পড়বে। তোমাদের সিলেবাসভুক্ত যে রচনা আছে, সিলেবাসে কোনটা আছে না আছে এটা তোমরা ভালো করেই জানো। তবে সম্ভবত কাজী নজরুল ইসলাম যেহেতু আছে, আবার তোমার আমার দেখা একটি মেলা আছে, তারপর এগুলো তোমরা এখান থেকে দেখে দেখে পড়বে। আমার দেখা একটি মেলা 8 নম্বর শহীদ মিনার আছে সম্ভবত। তো যাও, এখানে যেটা আছে তোমাদের সিলেবাসে সেটা পড়বে, আর বাকিগুলো কিরকম করে পড়তে হয়, শিখতে হয়, জানতে হয়, সেগুলোও তোমরা অল্প অল্প করে পড়বে, জানবে, যেন তোমাদের এইটার বাইরেও যদি অন্য কোনো রচনা তোমাদের থাকে সেটা যেন তোমরা করতে পারবা। যাক, তোমরা ইতিমধ্যে মনে আরো একটু অবগত হয়েছো, বা স্যার ম্যাডাম তোমাদেরকে সেটা উল্লেখ করে দিবেন যে তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার ব্যাপারে তোমরা ভাইবারে একটা মেসেজ পাবে, যে সম্ভবত তোমাদের কাবুলিওয়ালা গল্প থেকে ওর কিছু মানে ওখানে উল্লেখ করা আছে কি কি লিখতে হবে। তা তোমরা A4 সাইজ কাগজে সুন্দর করে উপরে একটা কভার পৃষ্ঠা তৈরি করবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য একই রকম খাতা তৈরি করতে হবে, এবং সেই একই রকম খাতার উপরে সাইন পেন দিয়ে, চমৎকার করে হাতের লেখা করে সাইন পেন দিয়ে একই স্টাইলে সমস্ত খাতাগুলো তোমরা করবে এবং সংশ্লিষ্ট শিক্ষকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তোমরা জানো এই মূল্যায়নের উপরে ভিত্তি করেই তোমরা সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রমোশন পাবে। তার ফলে এটাকে হালকাভাবে নেয়ার কোনো কিছু নাই, ওটা অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এটা গুরুত্ব দিলেই তোমরা কামিয়াব হতে পারবে।
অষ্টম শ্রেণীতে আমরা দীর্ঘ লেখাপড়ার গ্যাপ নিয়ে যে অষ্টম শ্রেণীতে উঠছি, অন্তত এই অ্যাসাইনমেন্টগুলো করলে অন্তত তোমাদের কিছুটা ঘাটতি পূরণ হবে। আর আমরা অষ্টম শ্রেণীতে আল্লাহ আমাদেরকে সেই রকম পরিবেশ সুযোগ দিলে ইনশাল্লাহ তোমাদের যে ঘাটতিটা রয়েছে সেটা আমরা মাথায় রেখে তোমাদেরকে আমরা পাঠদান করার চেষ্টা করব। এবং আমি আশা করি তোমরা যদি আন্তরিক হও, আমরা যদি আন্তরিক হই, তাহলে ইনশাল্লাহ তোমাদের সকল গ্যাপ পূরণ হয়ে তোমরা একটা সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে। তা এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা প্রবন্ধগুলো দেখবা, ভালো করে পড়বা, শিখবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। এই প্রত্যাশা রেখে আমাদের জন্য দোয়া করো, তোমরাও সুখে থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।